হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। যেমনটি তোমরা জানো, আমি এখন একটা মিশনের উপর রয়েছি। সেটা হলো ক্লাস 8-এর ছেলে মেয়েদের ন্যাশনাল মেরিট কাম মিড স্কলারশিপের প্রিপারেশন। তো আজকের সেই প্রিপারেশনের অংশ হিসাবে ইতিহাসের একটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তাই যারা যারা এই পরীক্ষাটা দেবে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যে কোনো পরীক্ষাতে আমাকে পাশে পাচ্ছ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, ভিডিওগুলো দেখছো, তোমরা জানো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রশ্ন দেওয়া হয়। সেই প্রশ্নগুলোর উত্তর করে তোমরা আমাকে দিচ্ছ। সেই সঙ্গে সঙ্গে বলবো অতি অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করা যাক। তো আমরা যেটা দিয়ে শুরু করবো আজকের ভিডিওর বিষয় কি না, ভারতের সংস্কার সমূহ এর পার্ট 1। এই অধ্যায়টা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এই অধ্যায়ের অংশ। তো স্টুডেন্টস, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম টু থার্সডে হিস্ট্রি ফর স্কলার্স এন এমএমএস প্রিপারেশন। তো স্টুডেন্টস, আমরা দেখলাম যে ইংরেজরা যখন বা ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাণিজ্য করতে করতে ধীরে ধীরে এদেশে শাসনভার গ্রহণ করলেন, এদেশের রাজা হয়ে গেলেন, শাসক হয়ে গেলেন, তারা কিন্তু এদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যার মধ্যে একদম প্রথম দিকের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত স্বনামধন্য কয়েকটি কলেজ রয়েছে, যা হলো প্রেসিডেন্সি কলেজ। তিনটে প্রেসিডেন্সি আমরা পড়েছিলাম এর আগে: বোম্বাই প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সি। এই তিনটে প্রেসিডেন্সিতে তারা তিনটে প্রেসিডেন্সি কলেজ তৈরি করেছিলেন। কিসের উদ্দেশ্যে? ভারতীয়দেরকে শিক্ষিত করার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেকের মনের মধ্যে যেটা ছিল, ঠিকই, ভারতীয়দেরকে আমরা শিক্ষিত করব, বাট মূল উদ্দেশ্য ছিল এটা যে প্রশাসনিক কাজে যে সমস্ত মানুষজন দরকার, ইংরেজি জানা যে সমস্ত মানুষজন দরকার, তাদেরকে বাইরে থেকে অর্থাৎ ব্রিটেন থেকে আনতে যে পরিমাণ খরচ দিতে হতো, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষে দীর্ঘদিন কাজ করলে তাদের যে মানসিক অশান্তি তৈরি হতো বিদেশে ফিরে যাওয়ার জন্য, এতে অনেক সময় কাজ ব্যাহত হতো। তা থেকে বাঁচার জন্য ইংরেজরা ঠিক করলেন এদেশীয় লোকজনদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই শিক্ষিত সমাজকে বিভিন্ন উচ্চ পদে চাকরি দিয়ে, তাদেরকে উচ্চ বেতন দিয়ে, তাদের মন জয় করে ইংরেজ শাসনের পাশে রাখতে হবে। এটাই ছিল কিন্তু মূল উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য। যদিও পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত ব্যক্তিবর্গ, তারা ধীরে ধীরে এদেশের সমাজ সংস্কারে, শিক্ষা সংস্কারে, ধর্মীয় সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। এরকম একটা শ্রেণী কলকাতাতেও উদ্ভব হয়েছিল, যাদেরকে অনেকে বাবু শ্রেণী বলতেন। আমরা দেখেছি রানী রাসমণি, তার যে স্বামী বা তার যে শ্বশুর, তারাও কিন্তু বাবু নামে বা বাবু উপাধি পেয়েছিলেন। অনেকে এটাকে আবার খারাপ চোখে দেখেন, বাট তখন এই উপাধিটা ছিল। বাবু মানে ভদ্রলোক, অনেকে তাকে ভদ্রলোক বলতো, মানে শিক্ষিত, ইংরেজি শিক্ষিত সেই সমস্ত মানুষ যারা ইংরেজ শাসকের নেক নজরে আছেন, তাদেরকেই আমরা এই ভদ্রলোক বা বাবু বলবো। এখানে একটা ছবি দেখানো হয়েছে, অনেক পুরনো দিনের ছবি। তোমরা হয়তো জানলে খুশি হবে যে বাবু রাজচন্দ্র দাস, অর্থাৎ রানী রাসমণির যিনি স্বামী, তার নামে কিন্তু বাবুঘাট তৈরি করা হয়েছিল। এখন যদি আমরা এই ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিংবা অষ্টাদশ শতকের শেষের দিকে দেখি, তাহলে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে আসবে। এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, হিকিস বেঙ্গল গেজেট এবং সমাচার দর্পণ। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। সম্ভবত এটিই ছিল তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম কোনো পত্রিকা। এরপরে ভারতীয়রাও পিছিয়ে থাকেননি, তারাও বাংলা ভাষায়, আমরা পড়েছিলাম এর আগে, শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনে প্রেস বসানো হয়েছিল। তো সেই যে শ্রীরামপুরের বিভিন্ন প্রেসের সুবিধা নিয়ে 1818 সালে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন এবং তারপরে সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশ পায়।
এবং এখানে খুব সহযোগিতা করেছিলেন শ্রীরামপুরের মিশনারি মার্সম্যান, তিনি সম্পাদনা করেছিলেন। তাহলে এইগুলো আমরা পাচ্ছি ভারতীয়দেরকে যে নবজাগরণ আমরা যেটা বলে থাকি তার প্রথম পদক্ষেপে, যে পত্রিকা বা ম্যাগাজিন এগুলো ধীরে 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 প্রকাশ পাচ্ছে। তৎকালীন যদি আমরা ভারতবর্ষের সমাজকে দেখি, তাহলে দেখবো আমাদের হিন্দু সমাজে বেশ কিছু প্রথা প্রচলিত ছিল, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি আমাদের মনে হয় যে কিভাবে এই প্রথাটা দীর্ঘদিন ধরে চলে এসছে। যার মধ্যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, সতীদাহ প্রথা। এছাড়াও ছিল গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন, যার মূল বিশ্বাস ছিল যে কন্যা সন্তান অনেকগুলি হচ্ছে, বিসর্জন দিলে আমার পুত্র সন্তান হবে, এবং পুত্র সন্তান না থাকলে, তার হাতে আগুন না পেলে আমার স্বর্গযাত্রা হবে না, এমনটা বিশ্বাস করতেন তৎকালীন হিন্দুরা। কোথা থেকে কিভাবে সেই বিশ্বাসগুলি এসেছিল, তার কোনো শাস্ত্রীয় বিধান ছিল কিনা, সে নিয়ে আজকের আমি কোনো আলোচনা করব না। শুধু এটুকু বলবো এগুলো ছিল, এবং সমাজের একটা শ্রেণীর মানুষ যারা কিনা উচ্চ শিক্ষিত হয়েছিলেন তাদের মনে হয়েছিল এগুলো বাদ দেওয়া উচিত, যার মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়। তো যাই হোক, এই যে কন্যাসাগরের সন্তান বিসর্জন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি তিনি আইন করে এই প্রথাটি বন্ধ করেছিলেন। পরবর্তীকালে 1829 সালে উইলিয়াম লর্ড বেন্টিং আইন করে সতীদাহ রদ করেন, এবং এই সতীদাহ রদের পিছনে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য। তিনিই বিভিন্ন পুঁথি পত্রিকা ঘেটে এই বিশ্বাস আনেন যে এই প্রথা বর্বরচিত, এটা বন্ধ হওয়া উচিত। তিনিই প্রথম ব্যক্তি যাকে আমরা বলি ভারতের প্রথম আধুনিক মানুষ, ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে পড়ে এসেছেন। এবং তিনি কি করতেন, একেশ্বরবাদে বিশ্বাস করতেন, বহুত্ববাদ বিশ্বাস করতেন। আমরা জানি হিন্দু ধর্মে বহুত্ববাদ রয়েছে, তিনি এক তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। মূর্তি পূজার ঘোরতর বিরোধী ছিলেন। তিনি পুরোহিত তন্ত্রকে পছন্দ করতেন না। এবং পরবর্তীকালে আমরা পড়াশোনা করব তাকে নিয়ে। তিনি ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম সমাজ নামে একটি পৃথক আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি ঈশ্বর চিন্তাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছিলেন। দেশে রাজা রামমোহন রায়ের সহযোগিতা 1829 সালে উইলিয়াম লর্ড বেন্টিংকের একদম সক্রিয় ভূমিকাতে আইন প্রণয়ন করে সতীদাহ রদ করা হয়েছিল। যদিও ভারতবর্ষের অন্যান্য প্রদেশে তখনও পর্যন্ত হিন্দুদের মধ্যে এই প্রথা চলছিল, কিন্তু বাংলায় অনেক আগে এটা বন্ধ হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছবিগুলো, আলাদা করে নাম বলে দিতে হয় না, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। বাঁদিকে রাজা রামমোহন রায়, মাঝে বিদ্যাসাগর, ডান দিকে ডিরোজিও। বিদ্যাসাগর মহাশয় তিনিও সমাজ সংস্কারের উদ্যোগী হয়েছিলেন, ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। কিন্তু তার বিভিন্ন ঘটনাতে মনে হয়েছিল যে এই যে অল্প বয়সী বিধবা, এদের যে দুর্দশা তা তার ভালো লাগেনি। তাই তিনি বিধবা পুনর্বিবাহের জন্য চেষ্টা করেছিলেন, এবং বিধবা পুনর্বিবাহের বিরুদ্ধে সমাজের একটা বৃহত্তর অংশ বা বেশিরভাগ মানুষ দাঁড়ালেও তার যে আর্জি, তার যে যুক্তি, সে অকাট্য যুক্তিকে ইংরেজ সরকার মান্যতা দেয়, এবং 1856 সালে লর্ড ডালহৌসির সহযোগিতায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। এই আইন মোতাবেক অনেক বিধবা তাদের যে বৈধব্যের জ্বালা যন্ত্রণা সেখান থেকে মুক্ত হয়েছিলেন। এছাড়াও বিদ্যাসাগর মহাশয় অনেক স্কুল তৈরি করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল শুধুমাত্র মেদিনীপুর জেলারই 35টি বালিকা বিদ্যালয়। এবং জানলে অবাক হবে, তিনি সম্পূর্ণ তার নিজের খরচে, নিজের থেকেই এই সমস্ত বিদ্যালয়গুলো তৈরি করেছিলেন। এমনকি এদের পঠন পাঠন এবং গড়ে তোলার পিছনে সমস্ত ব্যয়ভার অনেক অনেক ক্ষেত্রে নিয়েছেন। পরবর্তীকালে সেগুলো ইংরেজ সরকার এর কাছ থেকে মান্যতা পায়, এবং ধীরে ধীরে ভারতবর্ষের নারী শিক্ষার একটি দিক উন্মোচিত। এবার ডিরোজিওর কথায় আসি। ইনি মোটেও ভারতীয় নন, ইনি অ্যাংলো ইন্ডিয়ান। এবং হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি প্রেসিডেন্সি কলেজের টিচার ছিলেন, বেশি দিন বাঁচেননি, খুব অল্প জীবন তার। কিন্তু তার মধ্যেও তিনি তার ছাত্রদের মধ্যে আধুনিকতার ধ্যান ধারণা, পুরনোকে বিসর্জন দিয়ে সংস্কারমূলক ধ্যান ধারণা তিনি আনতে পেরেছিলেন। এবং তার ধারণায় দীক্ষিত যে দলবল বা তার ছাত্র সমাজ, তাদেরকে আমরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলেই চিনি।
তো নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্টের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ডিরোজিও। শুধুমাত্র বাংলায় নয়, বাংলার বাইরেও আমাদের যে সমাজ সংস্কার, শিক্ষার ক্ষেত্রে সংস্কার, ধর্মক্ষেত্রে সংস্কার, এসবে নারীদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বাঁদিকে পণ্ডিতা রামাবাই এবং ডান দিকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা জানি তৎকালীন ভারতে নারী শিক্ষার কি অবস্থা। নারীরা শিক্ষা লাভ করা থেকে বঞ্চিত ছিলেন, তারপরেও এনারা নিজেদের অদম্য ইচ্ছায় অনেক প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষিত হয়েছেন এবং তার সেই আলোকে আরো অনেক নারীকে আলোকিত করেছেন। পণ্ডিতা রামাবাই পশ্চিম ভারতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়া মাদ্রাজে ছিলেন ভগিনী শুভলক্ষ্মী, বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার নামে স্কুলও আছে, সাখাওয়াত মেমোরিয়াল ইনস্টিটিউট এখনো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত ভারতীয়রা এদেশীয় ভারতীয়দের, যারা তুলনামূলক কম শিক্ষিত বা অশিক্ষিত, যারা বিভিন্ন পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, তাদের সেই পুরনো ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে আবার নতুন করে ভাবতে শিখিয়েছিলেন। 1840 শতকে মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে থাকে। আমি আগেই বলেছিলাম যে প্রথমে বাংলায় হয়েছিল, তারপরে অন্যান্য। তো যাই হোক, 1840 শতক যে দশক থেকেই মহারাষ্ট্রে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হয়। ক্রমেই ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে বিধবা বিবাহের উদ্যোগ দেখা যায়। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং, আমরা ছবি দেখতে পাচ্ছি বাঁদিকে আত্মারাম পাণ্ডুরং এবং মহাদেব গোবিন্দ রানাডে মাঝের ছবিটি, এদের নেতৃত্বে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। মাদ্রাজ প্রেসিডেন্সিতেও মানুষজন পিছিয়ে ছিলেন না। বীরেশলিঙ্গম পান্তুলুর, ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি আমরা তাকে, তার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। পান্তুলু বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মূর্তি পূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে তিনি সওয়ালও করেন। তিনি দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই এই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছে। তো মোটামুটি আজকের আলোচনা বা পাঠ এখানে আমি শেষ করছি। তোমরা তোমাদের ইতিহাস বই যেটা রয়েছে সেটা খুব ভালো করে পড়বে এবং এখানে পৃষ্ঠা 77 থেকে 81 এই অংশের মধ্যে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি ব্রিটিশ ভারতের শিক্ষা সংস্কার সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তো এটা পড়ে নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করো এবং আমাকে 1 to 1 জানাও। ওকে, থ্যাংক ইউ। পড়াশোনা করতে থাকো এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।